Thank you, everyone. I do all welcome you in my class of the first semester English Honours, Krishna Chandra College. I'm Assistant Professor Arindam Ghosh. I do welcome you all. So, in the previous class, we are actually reading about the book of the Assembly Hall of the Mahabharata. আমরা বেশ খানিকটা পড়েছি মহাভারতের about the general background of the Mahabharata, what is epic, what are the various types of epic, and why the epic is traditionally ascribed to the Krishna Dvaipayan Vedovyas. Who was Vyas? Why was he called Krishna Dvaipayan Vedovyas? Because he classified the Vedas, he divided the Vedas into 4 sections: Rik, Sham, Yaju, and Atharva. And he is called Krishna Dvaipayan. Why? Because he was born in an island, hence Dvaipayan. Hence Dvaipayan. And why Krishna? Because his skin color was black. Krishna Dvaipayan, referring to his dark complexion and his birthplace. So Vyas is the compiler and at the same time is the central protagonist, is a very important protagonist in the Mahabharata. এর আগে এরকম চট করে তুমি কোনো চরিত্র পাবে না যিনি একটা মহাকাব্যের চরিত্র। ব্যাস একজন চরিত্র মহাভারতের, ব্যাস না হলে মহাভারত হতো না, কারণ তাহলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এবং পুরুর জন্ম হতো না যদি না ব্যাসদেব না থাকতেন। ফলে তিনি একটা চরিত্র, অ্যাট দ্য সেম টাইম হি ইজ দ্য কম্পাইলার, হি ইজ দ্য অথর। আমি আগের ক্লাসে বলেছিলাম about the frame narrative structure of the Mahabharata, how it is an onion structured narrative. এই গল্প শুরু হয় প্রথমবার আমাদের কুলপতি শৌনকের আশ্রমে নৈমিষারণ্যে। উগ্রশ্রবা সৌতি, যিনি লোমহর্ষণের পুত্র, তিনি এই গল্পটা বলতে আরম্ভ করেন। 12 বছরের যে সর্পযজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞের পরে উগ্রশ্রবা সৌতি এই গল্প শুনেছেন কিং জনমেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়নের মুখে। বৈশম্পায়ন ডাইরেক্ট কার শিষ্য? ব্যাসের শিষ্য। ব্যাস গল্প বলেছেন বৈশম্পায়নকে, বৈশম্পায়ন সেই গল্প কিং জনমেজয়ের যে যজ্ঞ সেই যজ্ঞে বলছেন, কিং জনমেজয়ের যজ্ঞে সেই গল্প শুনেছেন উগ্রশ্রবা সৌতি, সেই গল্প তিনি বলতে এসছেন কুলপতি শৌনকের আশ্রমে। এই কুলপতি শৌনকের আশ্রম থেকে মহাভারতের গল্প শুরু হচ্ছে। সো ইট ইজ we can call it a kind of back narrative, flashback. একটা ইংলিশে খুব ইম্পর্টেন্ট টার্ম আছে ফ্ল্যাশব্যাক। অনেক সময় বলে না, একটা সিনেমাতে দেখানো হয় যে হিরোর বয়স হয়ে গেছে প্রায় 50 বছর, এবার দেখালো 30 বছর আগে, বলে ঠ্যাং 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 করে ব্যাক করে গেল। ঠিক আছে, এই যে পুরো ব্যাপারটা, এইটা মহাভারতের ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাশব্যাক ন্যারেটিভ। এবং একটা ন্যারেটিভের মধ্যে আর একটা ন্যারেটিভ ঢুকিয়ে রয়েছে, একটা অনিয়নের মতো, পেঁয়াজের খোসার মতো পরপর বেরোচ্ছে। বলো পরিষ্কার? পরিষ্কার? আমি আগের ক্লাসে বলেছিলাম টাইম অফ দ্য কম্পোজিশন অফ দ্য মহাভারত যেমনি বলা হয়, মহাভারত 800 বিসি থেকে 400 বিসি এই সময়ের মধ্যে লেখা। ম্যাপ দেখিয়েছিলাম ক্লাসের মধ্যে। আমি বলেছিলাম যে জেনারেলি 3100 অনেকে বলে, মেগাস্থিনিসের রাইটিং থেকে অনেকে বলে 1424 এই সময়ে ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারত লেখার প্রায় 400-500 বছর আগে। 18টা পর্বের নাম বলেছিলাম, তার মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে সভা পর্ব। এবং আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লাসের মধ্যে এই মহাভারতের গল্পটা বলতে আরম্ভ করেছিলাম জনমেজয়ের অ্যানসেস্টার শান্তনু দিয়ে শুরু করেছিলাম। হস্তিনাপুরে শান্তনু সঙ্গে কি করে কিভাবে প্রথমে সম্পর্ক ছিল গঙ্গার পরে শান্তনুর সঙ্গে যার সম্পর্ক হয় তিনি হচ্ছেন সত্যবতী, এবং এই শান্তনু এবং সত্যবতী এবং তার সঙ্গে গঙ্গার মানে প্রথম শান্তনুর প্রথম পক্ষের যিনি সন্তান ভীষ্ম, তাদের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং শান্তনুর 2জন ছেলে হয়েছিল, একটা চিত্রাঙ্গদ এবং একটা বিচিত্রবীর্য। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল এই চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য সিংহাসন পাবে, সে সিংহাসন পাবে না। বিচিত্রবীর্য যখন তাড়াতাড়ি মারা যায় তখন সত্যবতী তার প্রথম পুত্র ব্যাসকে বলে এই অম্বা এবং অম্বিকার গর্ভে জন্ম দেওয়ার জন্য, এবং সেখান থেকে কিভাবে জন্ম হয় ধৃতরাষ্ট্র এবং তার সঙ্গে সঙ্গে পাণ্ডু দুজনেই
মডার্ন টার্মিনোলজি অনুযায়ী আমরা ডিসেবল বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে বলতে পারি। আচ্ছা, কেউ এটা মনে হচ্ছে খুলে রেখেছো তার মাইক্রোফোনটা, কারণ আমি একটা শব্দ পাচ্ছি, এটা বন্ধ করে দিলে ভালো হয়। বেশ, থ্যাংক ইউ। সেখান থেকে জন্ম হয় ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম, এবং কিভাবে পাণ্ডুর মৃত্যু ঘটে সেটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। কারণ পাণ্ডুর যেটা ঘটে তার ওল্ডার কুইন কুন্তি এবং মাদ্রি, এবং তারা যেটা ঘটে সেটা হচ্ছে মাদ্রির সঙ্গে এক ধরনের সেক্সুয়াল সম্পর্কে সে আবিষ্ট হয়ে পড়ে, এবং এর ফলে একটা কিন্নামা মুনির যে সাপ ছিল সেই অভিশাপে মৃত্যু ঘটে আমাদের পাণ্ডু, এবং সেই অভিশাপে মৃত্যু ঘটে পাণ্ডু ডাইজ, এবং মাদ্রি কমিটস সতী আউট অফ রিমোর্স। মাদ্রি নিজেকে সতী হিসেবে কমপ্লিটলি স্যাক্রিফাইস করে, এবং ইন দ্য মিন টাইম অলরেডি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের জন্ম হয়ে গেছে, এবং 3 জন শক্তিশালী দেবতার দ্বারা জন্ম হয়েছে। যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির, লর্ড অফ দ্য হেভেন্স, লর্ড অফ দ্য জাস্টিস। বায়ুপুত্র হচ্ছে ভীম, এবং ইন্দ্রপুত্র হচ্ছে অর্জুন। এদের প্রত্যেকেরই তখন জন্ম হয়ে গেছে, এবং নকুল এবং সহদেব দে আর অশ্বিনী কুমার, মানে অশ্বিনী কুমার দ্বয়ের সন্তান হচ্ছে নকুল এবং সহদেব। দে আর অ্যাবসলিউটলি বিউটিফুল, মানে খুবই, মানে তার নিজেদের সৌন্দর্যে তাদের অত্যন্ত গর্ব ছিল, ঠিক আছে। ফলে এই হচ্ছে মোটামুটি পঞ্চ পাণ্ডব। এতদূর আমি পড়িয়েছিলাম, আজকেই ধৃতরাষ্ট্রর যে কথা সেখান থেকে শুরু করব। বলো, এখনো পর্যন্ত সবার ক্লিয়ার রয়েছে? বেশ। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র হ্যাজ 100 sons থ্রু গান্ধারী। ইটস আ মেটাফরিক্যাল সিম্বল। এবার অনেকেই মনে করে যে সত্যি কি 100 জন সন্তান হয়েছিল, মানে এই কথা তো ঐতিহাসিকভাবে সত্য বা অসত্য প্রমাণ করা সম্ভব নয়। It is difficult to prove whether it is historical truth or not. But what we can say, keeping in mind about the scientific development of the India on that time, যার উল্লেখ আমরা বিভিন্ন লেখার মধ্যে পাই, সেই সময় ইন্ডিয়াতে প্রথম অপারেশন হচ্ছে, শল্য চিকিৎসায় একটা বিরাট উন্নতি ঘটছে, এবং হয়তো সেই কথা মাথায় রেখে আমরা বলতেই পারি, এবং যে ওয়েপন গুলোর কথা আমরা মহাভারতে পাচ্ছি, অনেকটাই মডার্ন নিউক্লিয়ার ওয়েপনের উল্লেখ আমরা তার মধ্যে পাচ্ছি। তার মধ্যে বিভিন্ন রেডিয়েশন রয়েছে, হাজার হাজার মানুষকে ধ্বংস করতে সক্ষম, তার বিভিন্ন উল্লেখ আমরা বিভিন্ন সিনেমার মধ্যে দেখেছি, মহাভারতের অরিজিনাল টেক্সটের মধ্যে দেখেছি। ফলে আমরা বলতে পারি যে পারহ্যাপস দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফার্স্ট টেস্ট টিউব বেবি। যে এতগুলো টেস্ট টিউব বেবি ক্রিয়েট করা পসিবল আমরা জানি না এটা আদৌ সত্যি কি সত্যি নয়, কিন্তু 100 সানস কখনো ফিজিক্যালি একটা ওম্যানের পক্ষে বিয়ার করা হয়তো পসিবল নয়। ধৃতরাষ্ট্র 100 জন সন্তানের জন্ম দিলেন গান্ধারীর কাছ থেকে, and all these sons actually born after the birth of the যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের পরে যা জন্ম হয়েছিল তিনি হচ্ছেন আমাদের দুর্যোধন। ফলে যেহেতু যুধিষ্ঠির was the elder son, ফলে যুধিষ্ঠির কে আমরা বলতে পারি he was the claimant to the throne. থ্রোনের মানে কে রাজ সিংহাসনে বসবে সেটা আগে থেকে ডিটারমাইন্ড, and he is যুধিষ্ঠির। এবং এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে এই যে 100 ব্রাদার্স, এদেরকে আমরা কৌরব ব্রাদার বলে জানি। The eldest being দুর্যোধন, the second দুঃশাসন, and the other কৌরব ব্রাদার্স were বিকর্ণ, সুকর্ণ, এরকম প্রায় 100 জনের নাম মহাভারতে উল্লেখ রয়েছে। এবং মহাভারতের যে মূল গল্প এটা এই শুরুই হচ্ছে between the rivalry between the Kauravas, Kauravas, Kauravas and the Pandavas. কৌরব এবং পাণ্ডবদের স্টোরি অফ দেয়ার রাইভালরি অ্যান্ড এনমিটি, শত্রুতা এবং তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন বিটুইন দেম অ্যান্ড দ্য পাণ্ডব ব্রাদার্স ফ্রম দেয়ার ইউথ ইনটু দ্য ম্যানহুড। একদম তাদের জন্মের সূত্র থেকে এই যে হিংসা, একে অপরের জেলাসি, যেটা অনেকটাই তৈরি করতে সাহায্য করেছিল গান্ধারীর নিজের ভাই শকুনি। শকুনি ছোট্টবেলা থেকে দুর্যোধনের মনের মধ্যে এই বিষ, এই পয়জন, ভেনম অফ জেলাসি, এনমিটি এন্ড রাইভালরি ইনজেক্ট করতে থাকে, যে
তোমরা যদি এই যুধিষ্ঠিরকে অন্তত সরিয়ে দিতে পারো, বা পাণ্ডব ব্রাদারদের সিংহাসন কিন্তু তোমার দুর্যোধন। তাহলে ছোট্টবেলা থেকে আমরা দেখবো এর পরের ঘটনাগুলি, লাক্ষাদ্বীপ লাক্ষার তৈরি করা প্রাসাদ জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ভীমকে ফেলে দেওয়া থেকে শুরু করে সমুদ্রের মধ্যে, প্রত্যেকটাই এই যে কৌরব এবং পাণ্ডব ব্রাদারদের যে এনমিটি এবং রাইভালরি, এর সূত্রপাত কিন্তু হচ্ছে এই শকুনি দ্বারা তৈরি করা যে অভিশাপ, যে তৈরি করা যে পয়জন, যেটা দুর্যোধনের মধ্যে ঢুকতে থাকে। এর ফলে এই যে rivalry এবং enmity between the Kauravas and the Pandavas, it ultimately led to the Kurukshetra war, কুরুক্ষেত্র যুদ্ধে, যেটা আলটিমেটলি যায়। পরিষ্কার? বলো, কোন জায়গাতে পরিষ্কার হচ্ছে না এরকম কিছু? বেশ, এরপরে বেশ কয়েকটা ঘটনার কথা আমি বলছি, মানে যে ঘটনাগুলো প্রত্যেকটাই এই আদি পর্বের মধ্যে পরপর আছে। আমি মানে পুরো মহাভারতে আর কি বলে দেবো, যাতে তোমাদের লোকেট করতে সুবিধা হয় তোমাদের গল্পটা ঠিক কোন জায়গায়। এরপরে যেটা ঘটে, এই যে আমি আগেই বলেছি, আফটার দ্য ডেথস অফ দেয়ার মাদার মাদ্রি and the father Pandu, the Pandavas and their mother Kunti returned to the palace of the Hastinapur. কি ঘটলো? যেটা ঘটলো সেটা হচ্ছে, পান্ডুর যিনি ওল্ডার কুইন কুন্তি, she survived, সে একমাত্র বেঁচে গেল, কিন্তু মাদ্রি এবং তার সঙ্গে সঙ্গে পান্ডু দুজনেই মারা গেল। এবার মাদ্রির দুই সন্তান নকুল এবং সহদেব, তাকেও কুন্তি মাতৃস্নেহে বড় করতে লাগলো। ন্যাচারালি সেই সময়কার ট্র্যাডিশন যে তোমাকে সমস্ত সন্তানদেরকে সমান চোখে দেখতে হবে। তাহলে নকুল, সহদেব এবং অন্যদিকে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, এই 5 সন্তানকে নিয়ে কুন্তি এই বনবাসের পরে, যে বনবাসে গিয়েছিল পান্ডু, কারণ কেন গিয়েছিল? কারণ পান্ডুকে অভিশাপ দিয়েছিল কিংনামাকে, তোমাকে এই রাজ সভা থেকে ছেড়ে চলে যেতে হবে, তুমি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনডালজ করতে পারবে না। ফলে তিনি সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিলেন এই গার্হস্থ ছেড়ে। তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে, পান্ডুর মৃত্যুর পরে এবং মাদ্রির মৃত্যুর পরে পান্ডবদের নিয়ে কুন্তি রিটার্ন টু দ্য প্যালেস অফ দ্য হস্তিনাপুর, and Yudhishthir is made crown prince by the Dhritarashtra under considerable pressure from his courtiers. What is the concept of the crown prince? Crown prince এর বাংলা কি? যুবরাজ। যুবরাজ, অ্যাবসলিউটলি। আমি আগের ক্লাসে দেখাচ্ছিলাম যে মানে যুবরাজের কনসেপ্টটা কি। যুবরাজ হচ্ছে সে যে পরবর্তীকালে রাজা হবে, যে রাজা হিসেবে পরবর্তীকালে অভিষিক্ত হবে, তিনি হচ্ছেন যুবরাজ। এখন ইংল্যান্ডের রানীর নাম কি? তোমরা কি জানো কেউ? নো স্যার। কি কি অবস্থা? হ্যাঁ, ইংল্যান্ডের যিনি এই মুহূর্তে রানী, স্যার এলিজাবেথ। স্যার এলিজাবেথ, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। তার নাম হচ্ছে কুইন এলিজাবেথ। এলিজাবেথ দ্য সেকেন্ড, কারণ এলিজাবেথ দ্য ফার্স্ট হচ্ছেন তিনি, যিনি বেসিক্যালি এলিজাবেথেন এজে জন্মেছিলেন, মানে শেক্সপিয়ারের সময় আর এক এলিজাবেথ ছিলেন। ইনি হচ্ছেন কুইন এলিজাবেথ। তার বয়স প্রায় 94-95, যদি আমি খুব ভুল না করি। 1926-এ জন্ম। তার মানে বুঝতে পারছো, শি ইজ মানে 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 নিয়ার অ্যাবাউট নিয়ারিং 100। আজকে 2022 হলো, 96 বছর বয়স। তাহলে ভাবো, কুইন এলিজাবেথের যিনি সন্তান, তার নাম হচ্ছে প্রিন্স চার্লস। খুবই দুঃখের ব্যাপার, কিন্তু প্রিন্স চার্লস এখনো রাজা হতে পারেননি, এখনো তিনি প্রিন্সই রয়ে গেছেন। এবং তারও কিন্তু বয়স কম হলো না, তারও বয়স প্রায় 66-67। 1948 সালে জন্ম, 74 বছর প্রায় বয়স হলো কিং চার্লসের। এখনো তিনি কিন্তু প্রিন্স অফ ওয়েলস বলা হয়, এখনো তিনি কিন্তু যুবরাজ। এরকম হতেই পারে রাষ্ট্রের ইতিহাসে যে যদি বাবা মা খুব বেশি দিন বাঁচেন, তাহলে ছেলে 74 বছর বয়স ক্রাউন প্রিন্স বা যুবরাজ থেকে যেতে পারে। তো যুবরাজের কনসেপ্ট হচ্ছে এটা, যে পরবর্তীকালে যিনি কে মানে রাজা হবেন, সেটা আগে থেকে ডিটারমাইন করে রাখা হয়, এই যে রাজতন্ত্রের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, সো ধৃতরাষ্ট্র ওয়ান্টেড ইজ, কিন্তু ধৃতরাষ্ট্র তো চাইছে, মানে ধৃতরাষ্ট্র করতে বাধ্য হলো আমাদের
যুধিষ্ঠিরকে আন্ডার দ্য কনসিডারেবল প্রেশার ফ্রম হিজ কোর্টিয়ার, কোর্টিয়ার মানে কোর্টের মধ্যে যারা থাকে নোবেল পিপল, যেরকম ইংল্যান্ডে লর্ড, ডিউক এই ধরনের পোস্ট থাকে, ভারতবর্ষ এই কোর্টের মধ্যে মন্ত্রী শান্ত্রী যারা যারা বিভিন্ন মানে জমিদার বিভিন্ন জায়গার মালিক, এই কোর্টিয়ারদের প্রেশারের ফলে ধৃতরাষ্ট্র ক্রাউন প্রিন্স করতে বাধ্য হলেন যুধিষ্ঠিরকে। But Dhritarashtra wanted his own son Duryodhan to become the king and lets his ambition get in the way of preserving the justice. কারণ ধৃতরাষ্ট্র নিজে কোনোদিন বেশিক্ষণ রাজা থাকতে পারেনি, কারণ তাকেও অন্ধ বলে তাকে পাণ্ডুকে রাজা করা হয়। ফলে তিনি চাইতেন যে তার সন্তান দুর্যোধন রাজা হোক। শকুনি, দুর্যোধন and দুঃশাসন, they plot to get rid of the Pandavas. They try to finish Pandavas. And Shokuni calls the architect Purochon to build a palace out of the flammable material like lac and ghee. Laksha হচ্ছে এক ধরনের আঠা, আমরা বলতে পারি লাক্সা হচ্ছে বেসিক্যালি লাক্ষাদ্বীপ বলা হয়, বেসিক্যালি একটা গাছ থেকে নির্গত কাইন্ড অফ গ্লু, যেটা বেশ কঠিন কিন্তু, হ্যাঁ, যেটাকে ভাঙা বেশ কঠিন। তো যেটা এরা করলো শকুনি এবং পুরোচন, আর্কিটেক্ট পুরোচন মিলে একটা প্ল্যান করলো কেমন করে এদেরকে সরিয়ে দেওয়া যায়। বললো শোন, একটা বড় মতো প্যালেস তৈরি কর, লাক্ষা গ্রহ বা হাউস অফ দ্য ল্যাক, যেটাকে যখনই সন্ধ্যেবেলা রাত্রিবেলা হবে পাণ্ডবরা সেখানে রেস্ট নেবে, তাদেরকে ইনভাইট করবি, এসো এই প্যালেসে থাকো, এবং তারপরে জ্বালিয়ে দিবি আগুন দিয়ে। And he then arranges for the Pandavas and the queen mother Kunti to stay there. বললো এসো এখানে থাকো, with the intention of setting it alight. Setting it alight means to create a kind of fire. However, the Pandavas are warned by their wise uncle Bidur. কিন্তু আরেকজন মানুষ যিনি বিদুর, তিনি সবসময় পাণ্ডবদের পাশে থাকার চেষ্টা করেছেন। বিদুর who sends them a miner to dig a tunnel, বললো সাবধানে থাক, জ্বালিয়ে দিতে পারে। একজন মাইনারকে পাঠালো যিনি খুঁড়তে পারেন, একটা ছোট্ট মতো টানেল তৈরি করলো। এই টানেল দিয়ে এই যে টানেল এখান দিয়ে বেরিয়ে আসছে, এটাকে এটা যদি জ্বালিয়ে দেওয়া যায় খানিকটা 2 কিলোমিটার দূরে রেখেতে বেরোতে পারে। and they are able to escape to safety and go into hiding. বেশ খানিকটা তারা অজ্ঞাতবাসে চলে গেল। back at the Hastinapur, the Pandavas and Kunti are presumed dead, এবং লাক্ষাগ্রহ জ্বলে গেছে। এর ফলে হস্তিনাপুরে এই কৌরবরা ভাবছে যে পাণ্ডব এবং কুন্তি মারা গেছে। তো এই যে এই অজ্ঞাতবাসের যে সময়টা, যে সময় মানে এই সময়টা তারা মানে এটা প্রপার অজ্ঞাতবাস মানে নয় আর কি, এই সময় যেটা ঘটলো সেটা হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে, সেটা হচ্ছে ম্যারেজ টু দ্রৌপদী, পাঞ্চালী। হ্যাঁ, পাঞ্চালী তুমি বলতে পারো। যেটা ঘটে whilst they were in hiding, the Pandavas learn of a স্বয়ম্বর। স্বয়ম্বর আগে আমি বলেছি, স্বয়ম্বর হচ্ছে একটা সভা যেখানে a woman has the right to choose her own partner, her own spouse, her own husband. স্বয়ম্বর মানে স্বয়ং মানে নিজে থেকে ডিসিশন নেবে, যে সব থেকে যোগ্য, সব থেকে পোটেনশিয়াল, তার গলায় সেই ওমেন মালা দেবে, which is taking place for the hand of the Panchal prince, Panchal কন্যা দ্রৌপদী। The Pandavas entered the competition in disguise as Brahmins. মাথায় রেখো, পাণ্ডবরা কিন্তু ছিল ক্ষত্রিয়, তারা কিন্তু ব্রাহ্মণ নয়, তারা যুদ্ধ করার জন্য জন্মেছে, কিন্তু তারা ব্রাহ্মণের ছদ্মবেশে ঢুকলো। And the task is to string a mighty steel bow and shoot a target in the ceiling. সেই বিখ্যাত absolutely cinematic যে সিন বিভিন্ন সিনেমাতে হয়েছে, যে স্ট্রিংিং দ্য বাউ মানে একটা বিরাট বড় অ্যারো, অ্যারো মানে মানে আমরা বলতে পারি তীর ধনুক, মানে তীর হচ্ছে অ্যারো আর তীর ধনুক হচ্ছে বাও। সেই বাও এবং অ্যারোকে একসঙ্গে লাগিয়ে, মানে যেটাকে কেউ লাগাতে পারে না, এতটাই শক্ত সেই বাও করে ওপর দিকে মাছের যে চোখের সামনে তীর ধনুকের মতো করে ছুটতে হবে। আমরা একবার দেখে নেব সেই বিখ্যাত সিনটা। আর এই যে সেই বিখ্যাত সিন যেখানে
অর্জুন এই বাও এবং অ্যারো নিয়ে এই আকাশের দিকে ছুটবে এবং এই মাছ কনস্ট্যান্টলি ঘুরছে, মাছের রিফ্লেকশন জলের মধ্যে দেখে অর্জুনকে ছুটতে হবে এবং মাছের চোখেই লাগতে হবে সেই মাইটি বাও এবং অ্যারো। এই বিখ্যাত সিন, এই যে রাজসভার মধ্যে অর্জুন মাছের মধ্যে চোখ বিদ্ধ করেছিল। ব্রাহ্মণের এই ভয়ঙ্কর ক্ষমতা দেখে তো অবাক, যে ব্রাহ্মণ তো অস্ত্র চালনা করে না, নিশ্চয়ই ক্ষত্রিয় হবে। সো which is the task is to string a mighty steel bow and shoot a target on the ceiling, which is the eye of the moving artificial fish. There is an artificial fish while looking at its reflection on the oil below. তো তেলের মধ্যে তার রিফ্লেকশন দিকে ছুটতে হবে। And most of the princes fail, many being unable to lift the bow. অনেকে বাওটা তুলতেই পারলো না, এতটাই ভারী। Arjun succeeds, however. And the Pandavas return home and inform their mother that Arjun has won a competition and look at what they have brought back. বলো মা মা, অর্জুন একটা কম্পিটিশন জিতেছে, দেখো কাকে এনেছে, পাঞ্চাল কন্যা দ্রৌপদীকে এনেছে। তখনকার দিনে মারা যেটা বলতো তাই মা বললো যে যাহা এনেছো তাহা 5 ভাইয়ে ভাগ করে নাও। Without looking, Kunti asked them to share whatever it is Arjun has won among themselves. ভাগ করে নাও, বিকজ তখনকার দিনের যে নোশনের উপর তারা বিশ্বাস করতো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। জাস্টিস বা ন্যায় দু রকমের হয়, একটা হচ্ছে রিট্রিবিউটিভ জাস্টিস আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। রিট্রিবিউটিভ মানে হচ্ছে যেখানে হিংসা আছে, তুমি আমাকে অপমান করলে, আমাকে ক্লাসের মধ্যে কোনো একটা ভাবে আমার গায়ে ছুরি মারলে, আমি যদি একই রকম ভাবে তোমার সেই অপমানের জবাব দিই, তোমাকে মারলাম বা তোমার গায়ে ছুরি বসিয়ে দিলাম, সেটা হচ্ছে রিট্রিবিউটিভ জাস্টিস। রিট্রিবিউশন মানে রিভেঞ্জ নেয়া, রিট্রিবিউটিভ। রিভেঞ্জের মধ্যে দিয়ে জাস্টিস, ন্যায় হলো হয়তো, তুমি মনে করছো ন্যায়, কিন্তু আদৌ কি ন্যায় হলো, এই প্রশ্ন হয়তো মহাত্মা গান্ধী বা বিবেকানন্দ করবেন, যে রক্তের বদলে রক্ত দিয়ে কি সবকিছু শোধ নেওয়া যায়, মারের বদলে কি মার দিয়ে সবকিছু শোধ দেওয়া যায়। মহাভারত বিশ্বাস করতো ধর্মাতে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, মানে যাই পাও সমানভাবে সবাই ভাগ করে নাও, প্রতিহিংসার জায়গা নেই। যদিও মহাভারতে প্রচুর প্রতিহিংসার ঘটনা ঘটেছে, এই কুরুক্ষেত্র যুদ্ধই প্রতিহিংসার একটা বিরাট বড় এক্সাম্পল, কিন্তু মহাভারত খুব অদ্ভুত ভাবে এই দুই ধরনের জাস্টিসই একটা ব্যালেন্স রয়েছে। সো যখন বললো নিজেদের মধ্যে ভাগ করে নাও, অন এক্সপ্লেনিং দ্য প্রিভিয়াস লাইফ অফ দ্রৌপদী, এবার যেটা করলো সেটা হচ্ছে এই দ্রৌপদী এই 5 জন ব্রাদারের স্ত্রীতে পরিণত হলো, কারণ মায়ের কথা ফেলা যাবে না। ফলে এই যে দ্রৌপদীর ম্যারেজ টু দ্য 5 ব্রাদার্স দিয়ে মোটামুটি মহাভারতের সব থেকে বৃহৎ পর্ব, যেটা আদি পর্ব, শেষ হচ্ছে। এরপরে শুরু হয়ে যাচ্ছে বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, যেটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমরা ছোট্ট করে এখন পড়বো, পরে আর একটু বড় করে পড়বো যখন আমরা মানে পুরো অ্যাসেম্বলি হলের সামারিটা পড়বো। এখন তো পুরো মহাভারতের গল্পটা বলছি, তাই আমরা ছোট্ট করে অ্যাসেম্বলি হলে কি ঘটেছে সেটা দেখে নেব। যেটা ঘটলো আফটার দ্য ওয়েডিং, এখান দিয়ে অ্যাসেম্বলি হল শুরু হচ্ছে। The Pandav brothers are invited back to the Hastinapur. হস্তিনাপুরে তাদেরকে বললো চলে এসো, তাদের আইডেন্টিটি তারা ডিসক্লোজ করলো যে তারা আসলে বেঁচে আছে। The Pandavas have a new palace built for them by Moy the Danav. যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে যখন তারা এই আমাদের অজ্ঞাত বাসে ছিল, তখন একটা অরণ্যের মধ্যে তাদের দেখা হয়েছিল এই ময় দানবের সঙ্গে। এবং যেটা ঘটেছিল আমরা অ্যাসেম্বলি হলের ডিটেলে পড়বো, সেটা হচ্ছে এই জঙ্গলে ময় দানব, মানে এই জঙ্গলটা খাণ্ডোদ্দাহন পর্বে কৃষ্ণ এই পুরো জঙ্গলটা জ্বালিয়ে দিয়েছিল। তো ময় যখন জঙ্গলটা জ্বলছে, এই সময় ময় আসে এবং এসে বলে আমাকে রক্ষা করো, কৃষ্ণ তাকে রক্ষা করে। এবং তখন ময় বলে আমাকে একটা বর দাও, যে বরের মাধ্যমে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ময় বা অনেকে মায়াসুর বলে। মায়া হিন্দু ফিলোসফিতে মায়ার অর্থ হচ্ছে, হিন্দু ফিলোসফিতে মায়ার অর্থ হচ্ছে ম্যাজিক। সো নামের মধ্যেই ম্যাজিশিয়ান কথাটা, ইলিউশনিস্ট কথাটা রয়েছে। সো দে ইনভাইট দ্য কৌরব কাজন্স টু দ্য ইন্দ্রপ্রস্থ, মানে এটা হচ্ছে কৌরবরা, মানে পাণ্ডব আমি কৃষ্ণ তখন বলে ময়কে যে একটা কাজ করো,
সেটা হচ্ছে আমাদের জন্য একটা প্যালেস তৈরি করে দাও, ইন্দ্রপ্রস্থে একটা বিরাট বড় প্যালেস তৈরি করে দাও, যেটা ডেসক্রিপশন অ্যাসেম্বলি হলে একটা বিরাট বড় অংশ জুড়ে রয়েছে, আমরা সেটা পড়বো, একটা বিরাট বড় প্যালেসের ডেসক্রিপশন। তো এই প্যালেস ক্রিয়েট করার জন্য ময় প্রচুর তার অন্যান্য ফেলো বিভিন্ন দানবদের নিয়ে আসে, একটা বিরাট গ্লসি ফ্লোর তৈরি করে, বিরাট বড় প্যালেস তৈরি করে, যে প্যালেস হয় মানে এই ক্রাউন প্রিন্স যুধিষ্ঠিরের প্যালেস, মানে পরবর্তীকালের রাজা হবে হস্তিনাপুরের যিনি, তিনি এই ইন্দ্রপ্রস্থে একটা বিরাট বড় প্যালেস তৈরি করেন। আজকে যদি আমরা বর্তমানে দেখি, দিল্লির নগরীর কাছে এই ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর দুটোই লোকেটেড আমরা বলতে পারি। তো যেটা ঘটে সেটা হচ্ছে পাণ্ডবরা এই প্যালেস তৈরি করে, and they invite কৌরব কাজেন্স টু ইন্দ্রপ্রস্থ, কৌরবদের ইনভাইট করে। দুর্যোধন, মানে এটা কথিত রয়েছে যে মহাভারতে যেটা আছে, অনেকে আসলে কিন্তু অ্যাকচুয়াল মহাভারতের মধ্যে এটা নেই, এটা অনেকেই বলে। দুর্যোধন ওয়াক্স রাউন্ড দ্য প্যালেস, ঘুরছে গোটা প্যালেসে, and mistakes a glossy floor for the water, মানে তার মনে হয় যে একটা গ্লসি ফ্লোর যেটা মার্বেলের তৈরি সেটা জলের তৈরি, সেজন্য সে তার পাশ কাটিয়ে চলে যায়। and after being told of his error, তারা বলে আরে তুমি ভুল করেছো, এটা আসলে একটা গ্লসি ফ্লোর। তারপরে সে একটা বড় সুইমিং পুল বা পন্ড দেখে এবং ধরে নেয় যে ইট ইজ নট ওয়াটার, এটা ধরে নেয় যেটা জল নয়, এবং তার উপর দিয়ে যায় এবং দুম করে পড়ে যায় তার মধ্যে। এবার যেটা ঘটে, ভীম, অর্জুন এবং নকুল এবং সহদেব, সার্ভেন্ট, এমনকি কথিত আছে দ্রৌপদী এটা দেখে হাসাহাসি করে। In popular adaptations, this insult is wrongly attributed to দ্রৌপদী। অনেকেই বলে এটা দ্রৌপদী এই হাসাহাসিটা করেছিল, আসলে কিন্তু দ্রৌপদী করেনি, হেসেছিল ভীম, অর্জুন এবং নকুল এবং সহদেব। Even though in the Sanskrit epic it was the Pandavas except যুধিষ্ঠির, একমাত্র যুধিষ্ঠির আসেনি, who had insulted দুর্যোধনকে একমাত্র বাকিরা ইনসাল্ট করেছিল। Enraged by this insult, এই ইনসাল্টে রেগে গিয়ে, and jealous at seeing the wealth of the Pandavas, পাণ্ডবদের এই ভয়ঙ্কর প্রভাব এবং প্রতিপত্তি দেখে, দুর্যোধন ডিসাইডস টু হোস্ট আ ডাইস গেম অ্যাট শকুনির সাজেশন, যেটা এই অ্যাসেম্বলি হলের অন্যতম ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে দ্য গেম অফ দ্য ডাইস। ডাইস মানে স্যার পাশা খেলা, পাশা খেলা, অনেকটাই ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট একটা গেম, যেটাই অ্যাসেম্বলি হলের একটা অন্যতম ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এবং যুধিষ্ঠিরের একমাত্র দুর্বলতা ছিল দিস অ্যাট্রাকশন, দিস ফ্যাসিনেশন টুয়ার্ডস দ্য গেম অফ দ্য ডাইস, তিনিও পাশা খেলতে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতেন। এবং তারপরেই অ্যাসেম্বলি হলের অন্যতম ইম্পর্টেন্ট এপিসোড দ্য গেম অফ দ্য ডাইস, যেখানে দুর্যোধনের এই চালের পা দিয়ে যুধিষ্ঠির সবকিছুকে হারান, এমনকি নিজেকে পর্যন্ত বাজি রাখেন, নিজেকে পর্যন্ত হারান। শকুনি, Duryodhan's uncle, now arranges a dice game playing against Yudhishthir with the loaded dice. কথা রয়েছে, কথা মানে পুরাণে কথিত রয়েছে যে শকুনির নিজের বাবার হাড় দিয়ে এই 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 গেম অফ ডাইসের যে পাশা খেলার যে চালটা, সেটা চালতেন তিনি, এই জন্য তার যে মনের কথা সেটা সেই হাড়টা বুঝতে পারতো। ফলে শকুনি যেটা চাইতো সেটাই সেই হাড়ের মধ্যে, সেই চালের মধ্যে রিফ্লেক্টেড হতো। যুধিষ্ঠির লুজেস অল হিজ ওয়েলথ, দেন হিজ কিংডম, প্রথমে সমস্ত সম্পত্তি হারালো, তারপরে নিজের সাম্রাজ্য তিনি বাজিতে রাখলেন, সেটাও হারালেন। হি দেন ইভেন গ্যাম্বলস হিজ ওন ব্রাদার, তারপরে নিজের ভাইদেরকে গ্যাম্বল করলো, তারপর নিজেকে গ্যাম্বল করলো যুধিষ্ঠির নিজে, এন্ড ফাইনালি হিজ ওয়াইফ, এবং শেষে গ্যাম্বল করলো আমাদের পাঞ্চাল কন্যা দ্রৌপদীকে, তার নিজের ওয়াইফ ইনটু সার্ভিটিউড, সারা জীবন তার কৌরবদের চাকর হয়ে থাকবে। The jubilant Kauravas insult the Pandavas in their helpless state and even try to disrobe Draupadi. The famous episode, the disrobing of the Draupadi, দ্রৌপদীর বস্ত্র হরণ, এই ভয়ঙ্কর সিন এই গেম অফ ডাইসে, এই অ্যাসেম্বলিতে, এই হস্তিনাপুরের অ্যাসেম্বলিতে ধৃতরাষ্ট্র, ভীষ্ম এদের সামনে ঘটে। এবং এখানেই আমরা এই গল্পে দেখতে পাবো দ্রৌপদীর যে দৃঢ় চরিত্র, তিনি একদম লজিক্যালি উত্তর দেন। একজন মানুষ যিনি নিজেকে বাজি রেখেছেন, কারণ আগে তো হিমসেলফ নিজেকে বাজি রেখেছেন, তারপরে তো স্ত্রীকে বাজি রেখেছেন,
ফলে যিনি নিজেকে বাজিতে হেরে গেছেন তিনি কেমন করে তার স্ত্রীকে বাজিতে রাখতে পারেন? কারণ তিনি তো আর নেই, তিনি তো নিজেকে বাজি রেখে কিন্তু হেরে গেছেন। ফলে মানে তখন যিনি নিজেই যখন আর নেই, তাহলে আমি তার স্ত্রী কেমন করে হচ্ছি? এবং তিনি সমস্ত হলের মধ্যে সমস্ত সিনিয়র কোর্টিয়ার্সদের বলেন দ্রৌপদী যে ইজ দিস জাস্টিস, এটাই কি ন্যায়? এইভাবেই কি হস্তিনাপুরের পুরুষেরা তাদের ক্ষমতা দেখাতে নারীর ওপরে এই দুঃশাসন তার বস্ত্রাহরণ করছে? এই সময়ই কৃষ্ণের আবির্ভাব ঘটে। বাট দ্য অনার ইজ সেট বাই কৃষ্ণ, হু মিরাকিউলাসলি ক্রিয়েটস লেন্স অফ ক্লোথ টু রিপ্লেস দ্য ওয়ান্স বিং রিমুভড। একটা কাপড় যাচ্ছে, এখান থেকে কাপড়ের এন্ডলেস সাপ্লাই হচ্ছে। ধৃতরাষ্ট্র, ভীষ্ম and the other elders are aghast at the situation, তারা অবাক হয়ে যায় এই ভয়ঙ্কর সিচুয়েশন দেখে। বাট দুর্যোধন is adamant and there is no place for two crown princesses Hastinapur. দুর্যোধন বলেন যে তিনি তার সিংহাসন হারিয়েছেন যুধিষ্ঠির, ফলে এই সিংহাসনের আমাকে দিতে হবে। অ্যাকচুয়ালি গেম অফ ডাইস দুবার খেলা হয়েছিল, সেটা যখন আমরা অ্যাসেম্বলি হলে পড়বো ডিটেলে তখন আমরা আরো ভালো করে বলবো। সো এগেইনস্ট হিজ উইশেস ধৃতরাষ্ট্র অর্ডারস ফর অ্যানাদার ডাইস গেম। আবার একটা গেমের কথা বলা হয়, ধৃতরাষ্ট্র বলে আবার একটা গেম খেলা হবে, কারণ এই যে গেমের যে আলটিমেট ডিসিশন সেটা যেহেতু ডিসরোবিং অফ দ্য দ্রৌপদী দিয়ে শেষ হয়েছিল, এই মানে কৃষ্ণ এবং দ্রৌপদী দুজনের আর্গুমেন্টই এটা প্রুভ হয়, যেহেতু নিজেকে আগে হেরে গেছে তাই, এবং ব্রাদারদেরকে আগে হেরে গেছে তাই তার স্ত্রীকে সে বাজি রাখতে পারে না। তাই এই গেমের যে ফলটা, সেই ফলটা সঠিক নয়। দিস গেম ইজ কন্ডাক্টেড ইন নট আ প্রপার ওয়ে। এর ফলে আবার একটা ডাইস গেম হয়, এবং এই ডাইস গেমে the Pandavas are required to go into the exile for 12 years. 12 বছরের তারা এক্সাইলে যাবে। এক্সাইল মানে অন্তরীপ বা অন্তর্ধান। and the 13th year they must remain hidden. 13 নম্বর বছরে তাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হবে। ইনকগনিটো বলা হয় the episode incognition of the episode, incognition episode। 12 বছরের বনবাস আর 13 নম্বর বছরের অজ্ঞাতবাস। এই 13 নম্বর বছরে যদি তারা ডিসকভার্ড হয়, ইফ ডিসকভার্ড বাই দ্য কৌরবাস, দে উইল বি ফোর্সড টু এক্সাইল ফর অ্যানাদার 12 ইয়ার্স। যদি এই বনবাসের পরে 13 নম্বর বছরের অজ্ঞাতবাসে তাদের কেউ দেখে ফেলে, তাহলে আরো 12 বছরের জন্য তাদের বনবাসে পাঠানো হবে। ফলে এই 13 বছরের 12 বছরের বনবাস এবং 13 বছরের অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়া হয়, তাদের এক্সাইলে পাঠানো হয়। খুব ভালোভাবে পাণ্ডবরা বুঝতে পারে যে তাদেরকে কৌরবরা বিনা যুদ্ধে সিংহাসন দেবে না, এবং এই 12 বছর তারা যেটা করে সেটা হচ্ছে কনসলিডেশন অফ দেয়ার এম্পায়ার। তারা সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। বিবাহের মাধ্যমে প্রচুর প্রচুর বিয়ে হয় এই সময়ে। অর্জুনের অনেকগুলো বিয়ে হয়, ভীমের বিয়ে হয়, ভীম হিড়িম্বাকে বিয়ে করে। এই বিয়েগুলো করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাতে সর্বশক্তি দিয়ে তাদের এই আত্মীয়দের দিয়ে একসঙ্গে যখন যুদ্ধ হবে আলটিমেটলি কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, পাণ্ডবদেরও যাতে বন্ধু থাকে। ফলে Pandavas spent 13 years in exile and many adventures occurred during this time. They also prepare alliances for a possible future conflict. This is actually a war strategy. যুদ্ধের একটা স্ট্র্যাটেজি কি? Form alliances for the future conflict. ভবিষ্যতের যুদ্ধের জন্য অ্যালায়েন্স তৈরি করো, আঁতাত তৈরি করো, লিয়াজও তৈরি করো। and they spend their final year in disguise in the court of the বিরাটের কোর্টে ফাইনাল বছরটাকে তারা কাটায়। and are discovered just after the end of the year. সেই বছরের একেবারে শেষে তাদেরকে দুর্যোধন চিনে ফেলে। at the end of their exile they try to negotiate a return to the Indraprastha with Krishna as their emissary. তারা কৃষ্ণকে এমিসারি হিসেবে মানে দূত হিসেবে, মেসেঞ্জার হিসেবে পাঠায়, যেবার তারা ফিরবে তাকে সিংহাসন ফেরত দেয়া হোক। কিন্তু দিস ফেলস, এটা ব্যর্থ হয়, কারণ দুর্যোধন বলে না they were discovered while hiding. তাদেরকে ডিসকভার হয়েছিল, পরে আরো 12 বছর তাদেরকে যেতে হবে বনবাসে। and that no return of their kingdom was agreed. এর ফলে দুর্যোধন বলে না তারা ফিরতে পারবে না। এর ফলে ওয়ার, যুদ্ধ becomes inevitable. কুরুক্ষেত্র যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
মানে এই এর এর মাধ্যমে আমাদের শেষ হয় মোটামুটি আমরা বলতে পারি এই বান পর্ব এবং বিরাট পর্ব। এই যে আমাদের মহাভারতের যে এপিসোড গুলো, পর্বগুলো, প্রথমে আদি পর্ব মানে কোনখানে, যেখানে ওই নৈমিষের অন্নে প্রথমবার আমাদের উগ্রশ্রবা সৌতি আসছে এবং এসে এই গল্পটা বলার চেষ্টা করছে। এবং এই যে পুরো গল্পটা, এটা পুরোটা মানে এই দ্রৌপদীর অব্দি, দ্রৌপদীর সঙ্গে তাদের বিয়ে, বড় হয়ে ওঠা, এটা পুরোটা আদি পর্বে রয়েছে। সভা পর্বে কোনটা রয়েছে? এই ময় দানব কি ইয়েক্স দ্য প্যালেস এন্ড দ্য কোর্ট, সভা যে তৈরি করলো ইন্দ্রপ্রস্থ থেকে, সভাটা, এইটা সভা পর্বে রয়েছে। সভা পর্ব আমাদের সিলেবাসে রয়েছে। এরপরে যে 12 ইয়ার্স অফ এক্সাইল ইন দ্য ফরেস্ট, অরণ্যে, এটা রয়েছে বান পর্বে। বান পর্ব মানে বন পর্ব, বন পর্ব, অলসো নোন অ্যাজ আরণ্যক পর্ব বা অরণ্য পর্ব, ঠিক আছে? বন পর্ব, অরণ্য পর্ব। এরপর হচ্ছে বিরাট পর্ব। বিরাট পর্ব হচ্ছে দ্য ইয়ার স্পেন্ড ইনকগনিটো, ইনকগনিটো মানে অজ্ঞাতবাস, ইন দ্য কোর্ট অফ দ্য বিরাট। এরপরে শুরু হচ্ছে উদ্যোগ পর্ব। উদ্যোগ মানে কি? এফর্ট, প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? যুদ্ধের প্রচেষ্টা। প্রিপারেশনস ফর দ্য ওয়ার এন্ড এফর্টস টু ব্রিং অ্যাবাউট পিস বিটুইন কৌরব এন্ড দ্য পান্ডব। তাদের মধ্যে শান্তিরও চেষ্টা করেছিল কৃষ্ণ, which eventually fell. উদ্যোগ means work or effort. ফলে এখনো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হচ্ছে আদি পর্ব, সভা পর্বের পরে বান পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব। এরপরে মহাভারতের এই 18 দিনের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, তার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পর্ব। মানে ভাবো, গোটা মহাভারত হচ্ছে 18টা পর্বের। তার মধ্যে মহাভারতের শুরু থেকে এখনো অব্দি, কুরুক্ষেত্র যুদ্ধের আগে অব্দি 1, 2, 3, 4, 5, আর কুরুক্ষেত্র যুদ্ধে আরো 5টা পর্ব। আর তারও পর্বে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ছোট ছোট পর্ব। তাহলে মহাভারতের একটা বড় অংশ হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের ডেসক্রিপশন। কি পর্ব আছে? এক এক দিনে এক একজন বড় বড় যোদ্ধার পতন হচ্ছে। প্রথম পতন হলো ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, দ্রোণের পতন, কর্ণ পর্ব, শল্য পর্ব, লাস্ট ডেতে শল্য কমান্ডার হিসেবে, এবং এরপরে হচ্ছে সৌপ্তিক পর্ব, দ্য বুক অফ দ্য স্লিপিং ওয়ারিয়ার্স, যেখানে অশ্বত্থামাকে খুন করা হবে। মানে অশ্বত্থামা, কৃপা এবং কৃতবর্মা, তারা পাণ্ডব আর্মি অনেকে সৌপ্তিক যখন ঘুমের মধ্যে আছে তখন খুন করার চেষ্টা করবে। তো এর আগে আমরা একবার দেখে নেব যে কুরুক্ষেত্র যুদ্ধে মানে এক্স্যাক্টলি কি ঘটেছিল। ভাবো, কুরুক্ষেত্র যুদ্ধে দুই পক্ষ, এক পক্ষে আছে পাণ্ডব, এক পক্ষে কৌরব। পাণ্ডব পক্ষে আছে যুধিষ্ঠির, হি ওয়াজ দ্য ওভারলর্ড। ওভারলর্ড মিন্স দ্য হেড কমান্ডার। আর ওদিকে দুর্যোধন। আর কমান্ডার অফ চিফ কে ছিল? ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন কে ছিল? কেউ বলতে পারবে? হু ওয়াজ ধৃষ্টদ্যুম্ন? হ্যাঁ, কে বললো? নিবেদিতা। দ্রৌপদীর ভাই হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, উনি ছিলেন চিফ কমান্ডার। হ্যাঁ, তো আর এদের চিফ কমান্ডার ছিল হচ্ছে, সরি, ধৃষ্টদ্যুম্ন হচ্ছে, হ্যাঁ, এদের কমান্ডার। এদের তো প্রচুর কমান্ডার ইন চিফ, একা নয়। একদিকে ভীষ্ম, একদিকে দ্রোণ, মানে সবাই মানে পার্টিসিপেট করেছিল কৌরবদের হয়ে, বড় বড় যোদ্ধারা। কর্ণ, শল্য, অশ্বত্থামা, বড় বড় প্লেয়ার। আর এদের কি স্ট্র্যাটেজিস্ট হচ্ছে শকুনি, আর পাণ্ডবদের হচ্ছে কৃষ্ণ। ভাবো, তখনকার দিনে 7 অক্ষ সেনা, অক্ষ শনি বলা হয়, 7 অক্ষ সেনা, মানে এক একটা অক্ষ সেনায় কতজন সৈন্য, কোন আইডিয়া রয়েছে? এক একটা অক্ষ সেনায় প্রায় 1 লক্ষ সৈন্য। এরকম 7 লক্ষ অক্ষ সেনা যারা হেঁটে হেঁটে যাবে, এবং এটা হচ্ছে 11 লক্ষ অক্ষ সেনা। 1 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,53,090টা চ্যারিয়েট রাইডার। চ্যারিয়েট মানে কি? শুনতে পেলাম না। ঘোড়ায় চড়ে, রথ। হ্যাঁ, রথে, ঘোড়ায় চড়া নয়, ঘোড়ায় টানা রথ। 1,53,000, এদের 2,40,000। এলিফ্যান্ট ছিল 1,53,000 পাণ্ডবদের, ওদের 2,40,000 এলিফ্যান্ট। হর্স 4,59,000, ওদের 7,21,000 কৌরবদের।
আর ইনফ্যান্ট্রি হাঁটা সোলজার 7,65,000, ওদের ছিল 12,02,000 সামথিং। এবং কৌরবরা total তো অনেকটা চালাকি করে নিয়েছিল, কি ওইটা বলছো? ওদের ছিল না। কৌরবরা অনেকটা চালাকি করে নিয়েছিল, যেমন হ্যাঁ, অনেকটা চালাকি করে একটা বড় অংশের সৈন্যদেরকে তাদের পরে নিয়েছিল। ইয়েস, খুব রাইট বদমাশ। রাইট। তো যাই হোক না, এভাবে বদমাইশ ভালো তো বলা খুব মুশকিল, কিন্তু এই যুদ্ধে বেঁচে ছিল কেবলমাত্র এই পক্ষে, মানে কৌরব পাণ্ডবদের পক্ষে 8 জন। 5 জন পাণ্ডব, কৃষ্ণ, সাত্যকী এবং যুযুৎসু, ভীমের সন্তান যুযুৎসু। আর এখানে 4 জন সার্ভাইভার ছিল, অশ্বত্থামা, কৃপা, কৃতবর্মা আর বিশ্বক্রেতু, কর্ণের সন্তান বৃষ্ণক্রেতু। এরা ছিল একমাত্র বেঁচে, বাকি সবাই মারা গেছিল। টোটাল এদের পক্ষ থেকে 24 লক্ষ, ওদের পক্ষ থেকে 15,30,900, এদের 24 লক্ষ 5,700। ভাবতে পারছো 24 আর 15 যোগ করলে কত হয়, মানে নিয়ার অ্যাবাউট 40 লক্ষর কাছাকাছি টোটাল কজালিটিস মারা গেছে। ফলে এই ভয়ঙ্কর যুদ্ধ, এই ব্যাটল অফ দ্য কুরুক্ষেত্র এদের মধ্যে হয়েছিল এবং পাণ্ডবদের এর মধ্যে দিয়ে কি হয়েছিল, তাহলে কি ঘটেছিল? The two sides summon vast armies to their help and line up at the Kurukshetra for a war. The kingdoms of Panchal, Daroka, Kashi, Koikeo, Mogod, Motsho, Chedi, Pando, Telinga, and Jodhus of the Mathura, and some other clans like the Poroma Kamboj dynasty, তারা পাণ্ডবদের হয়ে লড়েছিল। যদু মানে শ্রীকৃষ্ণের বংশ। And the allies of the Kauravas included the kings of the Pragojotisha, Ongo, Koikeo, সিন্ধুদেশ মানে পাকিস্তানের যেটা এখন অঙ্গ, অবন্তী, মধ্যদেশ, মাদ্রা, গন্ধরা সব লড়েছে হচ্ছে কৌরবদের হয়ে। এই ভয়ঙ্কর যুদ্ধ কৃষ্ণ টেক্স পার্ট ইন আ নন কম্ব্যাটেন্ট রোল অ্যাজ দ্য চ্যারিয়েটার টু দ্য অর্জুন। অর্জুনের চ্যারিয়েটার হিসেবে নন কম্ব্যাটেন্ট, কারণ কৃষ্ণ যদি লড়ে তো একদিনে যুদ্ধ শেষ, কৃষ্ণ যদি লড়ে তো একদিনে যুদ্ধ শেষ ন্যাচারালি। কৃষ্ণ বলেছিল নন কম্ব্যাটেন্ট, আমি অস্ত্র নেব না। আর কৃষ্ণের ভাই বলরাম হ্যাড এক্সপ্রেস, কি বলেন অস্ত্র থাকবে না, ওটা ইংলিশে কি বললেন? নন কম্ব্যাটেন্ট রোল, নন কম্ব্যাটেন্ট চ্যারিয়টিয়ার। কম্ব্যাটেন্ট মানে অস্ত্র নিয়ে লড়াই, নন কম্ব্যাটেন্ট মানে অস্ত্র না নিয়ে লড়াই। TANT, COMBATANT, নন কম্ব্যাটেন্ট রোল। ঠিক আছে স্যার। পরিষ্কার বেশ। নন কম্ব্যাটেন্ট রোলে কৃষ্ণ পার্টিসিপেট করলো। And before the battle, Arjun noticing, এবং বলরাম যুদ্ধ ছেড়ে চলে গেল, বললো যে আমি এক্সপ্রেসিং মাই আনহ্যাপিনেস at the developing conflict and leaves to go to the pilgrimage, সে সন্ন্যাস নিল কৃষ্ণের ভাই বলরাম। Before the battle, Arjun noticing that the opposing army includes his own kith and kin, including his great grandfather Bhishma, অর্জুন দেখলো তার নিজের লোকজন সামনে রয়েছে, ভীষ্ম তার গ্রেট গ্র্যান্ডফাদার, নিজের শিক্ষক দ্রোণ, and has grave doubts about the fight, বললো আমি যুদ্ধ করতে পারবো না। তখনই কৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন এবং মহাভারতের একটা অন্যতম ইম্পর্টেন্ট অংশ যেটাকে আমরা জানি গীতা নামে, যেখানে এথিক্সের কথা আছে, ধর্মের কথা আছে, ওয়ার স্ট্র্যাটেজির কথা আছে। কৃষ্ণ রিমাইন্ডস হিম অফ হিজ ডিউটি অ্যাজ ক্ষত্রিয় টু ফাইট ফর হিজ জাস্ট কজ ইন দ্য ফেমাস ভগবদ গীতা সেকশন অফ দ্য এপিক। এই সময় ভগবদ গীতা সেকশনটা এই জায়গায় রয়েছে। And though initially sticking to chivalrous notions of the warfare, both sides soon adopt the dishonorable tactics. Chivalry হচ্ছে এক ধরনের কোড অফ কন্ডাক্ট যার মধ্যে দিয়ে যুদ্ধ হয়, যেখানে কোনো ডিসঅনেস্ট কাজ করা যায় না। কিন্তু খানিক বাদেই এরা মানে এই যুদ্ধের ফলে, এই যুদ্ধের ডিসঅনারেবল ট্যাকটিক্স এরা মানে অ্যাপ্লাই করতে আরম্ভ করে। এবং এই 18 দিনের যুদ্ধে কেবলমাত্র পাণ্ডব, সাত্যকী, কৃপা, অশ্বত্থামা, কৃতবর্মা, যুযুৎসু এবং কৃষ্ণ এরা কেবলমাত্র বেঁচে ছিল। এই ভয়ঙ্কর যুদ্ধের শেষে seeing the carnage, ধ্বংস দেখে, গান্ধারী who had lost all her sons curses Krishna to be a witness to a similar annihilation of his family, বললো তুমিও, আমি যেরকম দেখেছি, গান্ধারী বললো তুমিও কৃষ্ণ একদিন ধ্বংস দেখবে যদু বংশের। For the divine and capable of stopping the war, he had not done so. কারণ যদিও তার মধ্যে স্বর্গীয় ক্ষমতা রয়েছে, কারণ কৃষ্ণ হচ্ছেন বেসিক্যালি, কৃষ্ণ কার অবতার?
নারায়ণ কাকে বলে? বিষ্ণু। বিষ্ণুর অবতার কৃষ্ণ, মানে হি ইজ ডিভাইন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তার মধ্যে একজন, ফলে তারই অবতার কৃষ্ণ। ফলে কৃষ্ণ জানা সত্ত্বেও এই যুদ্ধটা ঘটিয়েছে, জানা সত্ত্বেও যে প্রায় 40 লক্ষ মানুষ মারা যাবে, কৃষ্ণ অ্যাকসেপ্টস দ্য কার্ডস। অ্যাকসেপ্ট নাই করতে পারতো, কিন্তু অ্যাকসেপ্ট করলো যে আমি এই যে তোমার অভিশাপ আমি অ্যাকসেপ্ট করছি, এটা 36 বছর বাদে ঘটবে, কৃষ্ণের সমস্ত ধ্বংস হয়ে যাবে। The Pandavas who had ruled their kingdom meanwhile decide to renounce everything. এর ফলে পাণ্ডবরা সমস্ত কিছু ছেড়ে চলে যায়। এরপরে যে পর্বগুলো আছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে এই কর্ণ পর্বে কর্ণবের পতন ঘটবে, কর্ণ কমান্ডার হবে, কর্ণের পতন ঘটবে। শল্য পর্বে শল্য কমান্ডার হবে। এরপরে হবে সৌপ্তিক পর্ব, যেখানে অশ্বত্থামা, কৃপা এবং কৃতকর্মা কিল দ্য রিমেনিং পান্ডবা আর্মি ইন দেয়ার স্লিপ। ঘুমের মধ্যে খুন করবে, কেবলমাত্র 7 জন ওয়ারিয়ার রিমেন অন দ্য পাণ্ডব সাইড এবং 3 জন কৌরব সাইড, আর কেউ নেই। অশ্বত্থামা, কৃপা, কৃতকর্মা আর এখানে 7 জন। এই দিয়ে লড়াই শুরু হবে এবং লড়াইয়ে হেরে যাবে এরা। এবং স্ত্রী পর্বে যেটা ঘটবে, দ্য বুক অফ দ্য উইমেনে, Gandhari and the women, the স্ত্রী of the Kauravas and the Pandavas lament the dead, and Gandhari cursing Krishna for the massive destruction of the extermination of the Kaurava. বলে এই যে শুধুমাত্র স্ত্রীরা বেঁচে আছে, তাদের স্বামীরা নেই, এদের কার্স তোমাকে বিয়ার করতে হবে। এরপরই আসে শান্তি পর্ব, the book of the peace, the crowning of the Yudhishthir as the king of the Hastinapur, and instructions from Bhishma for the newly appointed king on the society. বলো যুধিষ্ঠিরকে মেনে নাও রাজা হিসেবে। বিশ্ব বলল মানতে হবে, বিশ্ব ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিল। দিস ইজ দ্য লংগেস্ট বুক অফ দ্য মহাভারত। মহাভারতের সবচেয়ে বড় বই হচ্ছে শান্তি পর্ব। এবং কিশোরী মোহন গাঙ্গুলি, যিনি মহাভারতের অন্যতম বড় পণ্ডিত মানুষ, তিনি বলেন যে এই পর্বটা একটা লেটার ইন্টারপোলেশন মানে লেটার অ্যাডেড, পরবর্তীকালে যেটা যোগ করে অ্যাড করা হয়। আসলে এটা মহাভারতের নাকি পর্ব ছিল না, এটা অনেকে বলে না। শান্তি পর্ব মহাভারতের পার্ট। শান্তি পর্বের পরে অনুশাসন পর্ব, দ্য বুক অফ দ্য ইনস্ট্রাকশন। বুঝতে পারছো যে কেমন ভাবে রাজ্য অনুশাসিত হবে, এবং ভীষ্ম অনুশাসন মানে ইনস্ট্রাকশন যদি দিয়েছিল সেগুলো ফলো করতে হবে। এরপরে আসে বুক অফ দ্য হর্স স্যাক্রিফাইস বা অশ্বমেধিকা পর্ব, যেখানে এই অশ্বমেধ যজ্ঞ বা হর্স স্যাক্রিফাইস, একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, সে ঘোড়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাবে, এবং যে সমস্ত রাষ্ট্র মেনে নেবে যে এই পাণ্ডবদের রুলিং, তারা ঘোড়াকে কিছু করবে না, যারা মানবে না তারা ঘোড়াকে আটক করে রেখে দেবে। এবং অর্জুন একটা ওয়ার্ল্ড কনকোয়েস্টে বেরোয়, গোটা পৃথিবী জয় করবে বলে। এন্ড অনুগীতা, এই সময় অনুগীতা বা হংসগীতা, কৃষ্ণ অর্জুনকে এই সময় অনুগীতা বা হংসগীতা এই অশ্বমেধিকা পর্বতে কেমন করে গোটা পৃথিবীকে জয় করবে সেই জায়গায় ঘটে। তারপরে হচ্ছে আশ্রম মাসিক পর্ব, বুক অফ দ্য হারমিটেজ। হারমিটেজ মানে আশ্রম। আফটার দ্য ইভেনচুয়াল ডেথস অফ দ্য ধৃতরাষ্ট্র, গান্ধারী এন্ড কুন্তি, এরা সবাই মারা যায় ইন আ ফরেস্ট ফায়ার। একটা ফরেস্ট ফায়ারে এই ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তির মৃত্যু ঘটে। when they are living in hermitage in the হিমালয় তারা হারমিটেজে ছিল। এবং বিদুর predeceases them, বিদুর তার আগে মারা গেছে। and সঞ্জয় on ধৃতরাষ্ট্র's bidding goes to live in the higher Himalaya. সঞ্জয় আরো ওপরের হিমালয়ে চলে যায়। এটা হচ্ছে আশ্রম মাসিক পর্ব। এরপরে আছে মৌসল পর্ব। মাথায় রেখো, সঞ্জয় এই মহাভারতের পুরো যে ঘটনাটা ধৃতরাষ্ট্রকে রিসাইটেশন করে লাইভ কমেন্টারি করে শুনিয়েছিল। এরপরে হয় মৌসল পর্ব, দ্য বুক অফ দ্য ক্লাব। ক্লাব মানে হচ্ছে গদা। দ্য মেটেরিয়ালাইজেশন অফ দ্য গান্ধারী কার্স, এই সবই মৌসল মানে ধ্বংস। এই সময় গান্ধারী যে কার্স করেছিল যাদবদের, তারা একে অপরের সঙ্গে মারপিট করে মরবে উইথ দ্য মেসেস, মৌসল করে। and the eventual destruction of the যাদবদের বংশ ধ্বংস হয়। এরপরে হয় দ্য বুক অফ দ্য গ্রেট জার্নি বা মহাপ্রস্থানিকা পর্ব। মহাপ্রস্থান মানে দ্য গ্রেট জার্নি, যেখানে মানে যুধিষ্ঠির, তার ব্রাদাররা এবং তার ওয়াইফ দ্রৌপদীকে সহ তারা বেরিয়ে পড়ে একদম কৈলাসের খোঁজে, হায়ার হিমালয়তে। and finally their ascent to the great Himalayas where each Pandav falls except for যুধিষ্ঠির। আস্তে আস্তে এই বিরাট বড় পাহাড়ে উঠতে উঠতে আমরা জানি একটা একটা করে পাণ্ডবের পতন ঘটে, কেউ স্বর্গতে পৌঁছতে পারে না, শেষ পর্যন্ত যুধিষ্ঠির পৌঁছয়। এরপরে স্বর্গারোহণ পর্ব, যুধিষ্ঠির's ফাইনাল টেস্ট and return of the Pandavas to the spiritual world.
স্বর্গে পাণ্ডবদের ফিরে আসা, এখানে গিয়ে দেখবে যে কেবলমাত্র আমাদের যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখবে কেবলমাত্র নামটা ভুলে গেলাম, কেবলমাত্র দুর্যোধন স্বর্গে রয়েছে। তখন সে প্রশ্ন করে যে কেন দুর্যোধন স্বর্গে? তখন উত্তর দেওয়া হয় যে দুর্যোধন স্বর্গে কারণ সে তার পাপের শাস্তি পৃথিবীতেই ভোগ করেছে, তার পাটা ভেঙে দিয়েছে, তার তোমার ভাই মারা গেছে, ফলে সেই পাপের সমস্ত শাস্তি সে পৃথিবীতে ভোগ করে এখানে এসছে। এবং শেষে আছে হরিবংশ পুরাণ, বা অনেকে বলে এটাকে জেনিওলজি অফ দ্য হরি, বুক অফ দ্য হরি বলা হয়। জেনিওলজি মানে হিস্ট্রি। এইটা অনেকে বলে মহাভারতের পার্ট 9। দিস ইজ আ লেটার অ্যাটেন্ডাম, 18 বইয়ের পরে 19 নম্বর বই, যেখানে কৃষ্ণের, হরি মানে কৃষ্ণ, কৃষ্ণের যে লীলা, দ্য ডিভাইন প্লে, এইখানে বলা হয় হরিবংশ পর্বে। ফলে এই হচ্ছে মহাভারতের 18টা পর্ব। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিকা পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিকা পর্ব, স্বর্গরোহণ পর্ব এবং হরিবংশ পর্ব। এর মাধ্যমে আজকে আমি মহাভারতের পুরো গল্পটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এরপরে আমরা শুরু করব পরের ক্লাস থেকে এই সভা পর্ব। সভা পর্বের আবার 10টা ভাগ রয়েছে। সভা ক্রিয়া পর্ব, লোকপাল সভা ক্রিয়া পর্ব, রাজসূয় রম্ভ পর্ব, জরাসন্ধ বধ পর্ব, দিগ্বিজয় পর্ব, রাজসূয় পর্ব, আর একটা হচ্ছে তোমার অর্ঘ্য বিহারণ পর্ব, শিশুপাল বধ পর্ব, দূত পর্ব, অনুদ্যুত পর্ব। তো এই 10টা সেকশন আমাদের সিলেবাসে যেটা রয়েছে, এই বুক অফ দ্য অ্যাসেম্বলি হল রয়েছে, এটা আমরা পরের দিনে ডিটেলে পড়তে আরম্ভ করব, which is the second book of the মহাভারত, আদি পর্বের পরে। আমি তোমাদের পুরো মহাভারতটা বললাম যে তোমাদের হিস্টোরিক্যালি লোকেট করতে সুবিধা হয় কোন জায়গায় এই সভা পর্ব রয়েছে। বলো পরিষ্কার কি পরিষ্কার না? পরিষ্কার? ইয়েস স্যার। বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। মা একটু আসতে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারোর কোনো প্রশ্ন নেই? কি প্রশ্ন নেই কেন বলো? স্যার বুঝে গেছি। বুঝে গেছো মোটামুটি? বেশ বেশ, তাহলে রেকর্ডিংটা অফ করছি। আজকে ক্লাস